আজ ৩রা জুলাই বৃহস্পতিবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। 2026 নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতির দায়িত্বে শ্রমিক। ধর্ষণে অভিযুক্ত কার্তিক মহারাজের মামলায় সময় চাইল রাজ্য, সব পক্ষের হলফনামা চায় হাইকোর্ট। হাসিনাকে 6 মাসের জেল, প্রথম মামলায় সাজা ঘোষণা ঢাকা ট্রাইব্যুনালের। 8 রাজ্যে ঘোষণা হলো নাম, কারা হলেন বিজেপির নতুন রাজ্য সভাপতি। বারবার হেনস্থা, পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে গেলেন সুকান্ত, মিলল মামলা দায়েরের অনুমতি। গলায় কামড়, অন্তর্বাস ছেড়ে দেয়, মনোজিতের শিকার কলেজের আরেক ছাত্রী, জানালেন সেই ঘটনা। টানা দুর্যোগ চলবে আগামী 5 দিন, রাজ্যের নিম্নচাপের প্রভাব কতটা? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। রাজ্যে রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল বিজেপির অন্তর্মহল থেকে। শেষমেশ বহু দিনের জল্পনার অবসান ঘটিয়ে বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। এই সিদ্ধান্তে কার্যত সিলমোহর দিয়েছে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব। এর সঙ্গেই আরও একটি বড় চমক, 2026 বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির এক ব্যক্তি এক পদ নীতি অনুসারে কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর সুকান্ত মজুমদারের সভাপতির পদে থাকা নিয়ে বহু প্রশ্ন উঠছিল। এই পরিস্থিতিতে নতুন নেতৃত্বের প্রয়োজনীয়তা স্পষ্ট হচ্ছিল। দীর্ঘ 1 বছর ধরে সেই জল্পনার অবসান ঘটল সোমবার, যখন শ্রমিক ভট্টাচার্য দিল্লিতে জেপি নাড্ডার বাসভবনে গোপন বৈঠকে যোগ দেন। দলীয় সূত্রে খবর, এই বৈঠকেই তার নাম রাজ্য সভাপতির জন্য চূড়ান্ত হয়েছে। নির্বাচনী আধিকারিক রবিশঙ্কর প্রসাদও ওই বৈঠকে উপস্থিত ছিলেন, যা এই সিদ্ধান্তকে আরো জোরালো ভিত্তি দেয়। নির্বাচনী আধিকারিক রবিশঙ্কর প্রসাদও ওই বৈঠকে উপস্থিত ছিলেন, যা এই সিদ্ধান্তকে আরো জোরালো ভিত্তি দেয়। শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি পদে আনতে বড় ভূমিকা নিয়েছেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, আরএসএস সুকান্তকেই রাখতে চাইছিল দায়িত্বে, কিন্তু শুভেন্দুর জোরালো দাবিতে সেই সিদ্ধান্তে বদল আনে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব। এর থেকে স্পষ্ট 2026 সালের বিধানসভা নির্বাচনের রণকৌশল তৈরি হয়ে গিয়েছে। সবচেয়ে বড় সিদ্ধান্ত, 2026 সালের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে লড়বেন শুভেন্দু অধিকারী। আগের নির্বাচনে বিজেপি মুখ না দেখিয়ে লড়াই করেছিল, এবার সেই ভুল আর করতে চাইছে না পদ্ম শিবির। ফলে রাজ্যের ভোটারদের সামনে স্পষ্ট মুখ দেখিয়ে এগোতে চায় বিজেপি। সূত্রের খবর, এই প্রথমবার শুভেন্দুকে সামনে রেখে রণনীতি সাজাচ্ছে দল। বিরোধী দলনেতা হিসেবে তার জনপ্রিয়তা ও সংগঠনের উপর নিয়ন্ত্রণকে কাজে লাগাতে চাইছে বিজেপি। রাজ্য সভাপতি শ্রমিকের সঙ্গে শুভেন্দুর সমন্বয়ে আগামী নির্বাচনের প্রস্তুতি নেবে গেরুয়া শিবির। ধর্ষণ, জোর করে গর্ভপাত করানোর অভিযোগে নাম জড়িয়েছে স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজের। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদের নবগ্রাম থানা। জিজ্ঞাসাবাদের জন্য কার্তিক মহারাজকে তলব করা হয়, যদিও তিনি থানায় হাজিরা না দিয়ে দ্বারস্থ হয়েছিলেন কলকাতা হাইকোর্টের। তার দায়ের করা মামলায় সময় চাইল রাজ্য। বুধবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল মামলার সময় চেয়ে আবেদন করেন। তার আবেদন মঞ্জুর করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। বৃহস্পতিবার সকালে মামলাকারীর আইনজীবীকে ফের বিষয়টি হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করতে বললেন বিচারপতি। বৃহস্পতিবারই শুনানির সম্ভাবনা রয়েছে। এফআইআর খারিজের আবেদন জানিয়ে মঙ্গলবারই কলকাতা হাইকোর্টে মামলা করেন কার্তিক মহারাজ। তার পক্ষের আইনজীবী কৌস্তব বাগচি আদালতে জানিয়েছিলেন, তার মক্কেলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। মামলা করার অনুমতি দেন বিচারপতি সেনগুপ্ত। বুধবার শুনানির কথা থাকলেও রাজ্যের এজি এই মামলায় সময় চান। বিচারপতি সেই আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে মামলাকারীর আইনজীবীকে বৃহস্পতিবার দৃষ্টি আকর্ষণ করতে বলেন। মামলাকারীর আইনজীবী আদালতে কার্তিক মহারাজের রক্ষা কবচের কথা বলেন। রাজ্য জানায়, যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন, তাই এখনই কোনো পদক্ষেপ করা হবে না। রাজ্যের বক্তব্যের পর বিচারপতি জানান, এখন তিনি এই বিষয়ে কিছু জানাচ্ছেন না। এছাড়াও সব পক্ষের বক্তব্য জানতে চেয়ে হলফনামা জমা দিতে বলেছেন বিচারপতি। গত 28 জুন কার্তিক মহারাজের বিরুদ্ধে নবগ্রাম থানায় অভিযোগ করেন এক মহিলা। অভিযোগকারিনীর দাবি অনুযায়ী 2013 সালে কাজের প্রতিশ্রুতি দিয়ে কার্তিক মহারাজ তাকে মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকার চাণক্য অঞ্চলে এক আশ্রমের প্রাইমারি স্কুলে নিয়ে যান। সেখানে তাকে শিক্ষিকার পদে নিয়োগ করা হয়। স্কুলে থাকার জন্য তাকে একটি ঘরও দেওয়া হয়েছিল। সেখানে নাকি এক রাতে আচমকায় মহারাজ হাজির হয়েছিলেন। তাকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। বাধ্য হয়ে তা মেনে নিতে হয় বলে জানান অভিযোগকারিনী। তার আরো অভিযোগ, তারপর দিনের পর দিন তার উপর শারীরিক অত্যাচার চালানো হয়েছে। এমনকি তিনি সন্তান সম্ভবা হয়ে পড়লে জোর করে তার গর্ভপাত করানো হয়। মহিলার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে নবগ্রাম থানার পুলিশ। সোমবার নবগ্রাম থানার পুলিশ বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের অফিসে গিয়ে হাজিরার নোটিশ দিয়ে আসে।
বলা হয় এই অভিযোগের ভিত্তিতে কার্তিক মহারাজকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। সেই কারণেই মঙ্গলবার সকাল 10টা নাগাদ থানায় তাকে আসতে বলা হয়েছিল, যদিও কার্তিক মহারাজ হাজিরা না দিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিল ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আওয়ামী লীগ বিরোধী এবং পুলিশ প্রশাসন ও তদন্তকারীদের হুমকি দেওয়ার অভিযোগ করে মামলা হয়েছিল। আওয়ামী লীগের এক নেতার সঙ্গে শেখ হাসিনার এই সংক্রান্ত ফোন আলাপ ফাঁস হওয়ার পর মামলা হয়। বুধবার ট্রাইব্যুনাল চূড়ান্ত শুনানি শেষে শেখ হাসিনাকে 6 মাস এবং অপর আসামিকে 2 মাস বিনাশ্রম কারাদণ্ডের সাজা দিয়েছে। হাসিনা গদিচ্যুত হওয়ার পর এই প্রথম কোন মামলায় তার বিরুদ্ধে সাজা ঘোষণা করল আদালত। হাসিনার বিরুদ্ধে যে ফোন আলাপের ভিত্তিতে মামলা হয়েছিল তাতে এক নারী কণ্ঠকে বলতে শোনা যায়, আমার নামে 250 খুনের মামলা হয়েছে, অর্থাৎ আমি 250 খুন করার পারমিশন পেয়ে গিয়েছি। সেই সঙ্গে তাকে বলতে শোনা যায়, আওয়ামী লীগের নেতা কর্মীদের ওপর যে পুলিশ এবং তদন্তকারীরা নিপীড়ন নির্যাতন করছে তারা কেউ রেহাই পাবে না। 1 মাঘে শীত যায় না বলে ওই নারী কণ্ঠকে বলতে শোনা যায়, বিএনপি সহ যে বিরোধী দলগুলি আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের হত্যা, অপহরণ, মারধর করছে, তাদের ঘরবাড়ি লুট করছে, তারা কেউ ছাড় পাবে না, প্রত্যেককে একই পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে ওই নারী কণ্ঠে শোনা যায়। বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মার্তুজা মজুমদারের বেঞ্চের রায় ব্যাখ্যা করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, ওই কণ্ঠস্বর শেখ হাসিনার। পরীক্ষায় জানা গিয়েছে সাবেক প্রধানমন্ত্রী এই হুমকি দিয়েছেন। ওই ফাইলটি এআই এর মাধ্যমে তৈরি নয়। তাজুল ইসলাম বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মার্তুজা মজুমদারের বেঞ্চের রায় ব্যাখ্যা করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, ওই কণ্ঠস্বর শেখ হাসিনার। পরীক্ষায় জানা গিয়েছে সাবেক প্রধানমন্ত্রী এই হুমকি দিয়েছেন। ওই ফাইলটি এআই এর মাধ্যমে তৈরি নয়। বুধবার শুনানিতে হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী সাবেক প্রধানমন্ত্রীকে নির্দোষ বলে দাবি করেন। বিচারপতি শুনানি শেষে কয়েক ঘন্টার মধ্যেই রায় ঘোষণা করে দেন। তাতে সাবেক প্রধানমন্ত্রীকে 6 মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। প্রসঙ্গত, শেখ হাসিনা ও আওয়ামী লীগ এই বিচারকে প্রহসন আখ্যা দিয়ে তা বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। ল কলেজের আরো এক ছাত্রী ধৃতের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনলেন, জানালেন সেই ভয়ঙ্কর মুহূর্তে তার সঙ্গে ঠিক কি কি হয়েছিল। একটা মেয়ের শরীরে যতটুকু মর্যাদা থাকে তার কিছুই হয়তো ছিল না। অর্ধেক জামা ছেঁড়া ছিল, বেশিরভাগ টেনে খুলে নেওয়া হয়েছিল। এক সংবাদ মাধ্যমকে দেওয়া ফোন বার্তায় এই কথাই বলেন তরুণী। তার অভিযোগ, 2023 সালে একটি কলেজ পিকনিকে তাকে যৌন নির্যাতন করেছিলেন মনোজিৎ। ওই ছাত্রী বলেন, মনোজিতের কথাতেই মদের ব্যবস্থা করা ছিল। একটি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে পেছন থেকে শুনতে পাই কেউ একজন ঘরের দরজা বন্ধ করে দেয়। হালকা আলোয় বুঝতে পারি সে মনোজিৎ। গা শিউরে ওঠা সেই মুহূর্তের কথা মনে করে সাউথ ক্যালকাটা ল কলেজের ছাত্রী বলেন, শার্টের বোতাম খুলতে খুলতে আমার দিকে এগিয়ে আসে মনোজিৎ। দেখে বোঝাই যাচ্ছিল সে সম্পূর্ণ নেশাগ্রস্ত অবস্থায় আছে। তখন তাকে বলি যে, দাদা দরজা বন্ধ করো না, আমি বাইরে বেরোবো। কিন্তু সে কথা অগ্রাহ্য করেই আমাকে ঠেলে ফেলে দেয়। গলার মধ্যে কামড়াতে শুরু করে, আমার শরীর নিয়ে অশ্লীল মন্তব্য করতে থাকে, এমনকি বুকের ভেতর হাত ঢুকিয়ে অন্তর্বাস ছেড়ে দেয়। মনোজিতের বিরুদ্ধে অভিযোগ, আমার বাবার নাম বলা হয়, আমার বোন কোন স্কুলে পড়ে তাও বলে। হুমকি দেওয়া হয় 2 মিনিট লাগবে না বাবা মার ঠিকানা খুঁজতে। তারপর আমাকে বলা হয়, এগুলো যদি না চাস, যেভাবে আমি ছুটছি আমাকে ছুঁতে দে। আইনজীবী হওয়ার স্বপ্ন নিয়ে কলকাতায় এসেছিলেন ওই তরুণী, কিন্তু কলেজেরই এক সিনিয়রের হাতে এভাবে নির্যাতনের শিকার হয়ে কার্যত দিশেহারা হয়ে পড়েন তিনি। কিভাবে নিজেকে বাঁচাবেন বুঝে উঠতে পারছিলেন না। তবে কিছুক্ষণের মধ্যেই দরজায় কেউ এসে ডাক দেয়। মনোজিতের হাত থেকে রেহাই পেয়েছিলেন তিনি। তরুণী বলেন, আমার 30 থেকে 35 সেকেন্ডের মতো জ্ঞান ছিল না। যদি তার বেশি সময় অজ্ঞান থাকতাম তাহলে আজ নির্যাতনের শিকার আমি হতাম। গত 25শে জুন কসবা ল কলেজে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ মনোজিৎ সহ 3 জনের বিরুদ্ধে। 4 দিনের পুলিশি হেফাজত শেষে মঙ্গলবার ফের ধৃতদের আদালতে হাজির করানো হয়। পুলিশের তরফে 10 দিনের হেফাজতের আবেদন জানানো হয়েছে। 3 অভিযুক্ত মনোজিৎ মিশ্র, জয়ীব আহমেদ, প্রমিত মুখোপাধ্যায়কে 8ই জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত। ধৃত সিকিউরিটি গার্ডকে 4 জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। 8টি রাজ্যের সভাপতি নির্বাচন হলো বিজেপির। মঙ্গলবার 8 জনের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে রাজীব বিন্দাল ও মহেন্দ্র ভাজকে পুনরায় নিজের রাজ্যের সভাপতি করা হয়েছে। বাকি 6টি রাজ্যের নতুন সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। নতুন কে কে রাজ্য সভাপতি হলেন, কোন রাজ্যেই বা বদল হলো না সভাপতি। আন্দামান ও নিকোবরের রাজ্য সভাপতি হলেন অনিল তিওয়ারি। মহারাষ্ট্রের দায়িত্ব পেয়েছেন রবীন্দ্র চাবন। ডাক্তার কে বেইচুয়া পেলেন মিজোরামের দায়িত্ব। তেলেঙ্গানায় বিজেপির রাজ্য সভাপতি হলেন এন রামচন্দ্র রাও। পুদুচেরির দায়িত্ব পেলেন ভিপি রামালিঙ্গম। অন্ধ্রপ্রদেশের দায়িত্ব পেয়েছেন পিভিএন মহাদেব।
হিমাচলে আগে থাকতেই রাজীব বিন্দাল ছিলেন, তাকেই পুনরায় রাজ্য সভাপতির পদে বহাল রাখা হয়েছে। অপরদিকে উত্তরাখণ্ডেও আবারও বিজেপির আস্থা রেখেছে মহেন্দ্র ভাটের ওপর। আজ বৃহস্পতিবার থেকে শনিবার ফের বাড়বে বৃষ্টি। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ওপরের 5টি জেলায়। জুন মাসে বর্ষার মরশুমে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে। উত্তরবঙ্গের শুধুমাত্র মালদা জেলাতে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে অতিরিক্ত বৃষ্টি হয়েছে। জুন মাসে স্বাভাবিকের তুলনায় অনেকটা বেশি বৃষ্টি হয়েছে ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান জেলাতে। এছাড়াও স্বাভাবিক বৃষ্টি হয়েছে হাওড়া, পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায়। কলকাতায় জুন মাসে প্রায় 13% বৃষ্টির ঘাটতি থেকে গেছে। আজ দুপুর পর্যন্ত ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে 30 থেকে 40 কিমি গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে। ভারী বৃষ্টির পূর্বাভাস 4 জেলাতে: পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। শুক্রবার দক্ষিণবঙ্গের 5টি জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় ভারী বৃষ্টি। শনিবার দক্ষিণবঙ্গের 8টি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায়। শনিবার কলকাতায় বৃষ্টি বাড়বে। রবিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা কমবে। রবিবার ও সোমবার ভারী বৃষ্টি না হলেও আংশিক মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে সব জেলায়। উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। নিচের দিকে জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। বুধবার দুপুর পর্যন্ত দার্জিলিং ও জলপাইগুড়ি জেলাতে 2-1 পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলাতেই ভারী বৃষ্টির আশঙ্কা। শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি। শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি। রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ কমবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গে। বারবার হেনস্থার শিকার হতে হয়েছে তাকে, তাও আবার পুলিশের হাতেই। এমন অভিযোগ তুলে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ নিয়ে মামলা দায়েরের আবেদন জানানো হয়। মামলা দায়েরের অনুমতিও মিলেছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে। সম্প্রতি সুকান্তকে কেন্দ্র করে বেশ কয়েকটি ঘটনা প্রকাশ্যে এসেছে। কখনো বজবজে, আবার কখনো খাস কলকাতাতেই পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপির রাজ্য সভাপতি। গ্রেফতারও হয়েছেন তিনি। পরে ব্যক্তিগত বন্ডে জামিন পান। বিজেপির অভিযোগ, বিভিন্ন বিষয়ে প্রতিবাদ দেখাতে গিয়ে বারবার পুলিশের হাতে হেনস্থার শিকার হতে হয়েছে। বুধবার হাইকোর্টে মামলা দায়েরের সময় বজবজ এবং কসবা কাণ্ডের প্রতিবাদের সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন সুকান্তর আইনজীবী। তার বক্তব্য, সুকান্তকে বারবার পুলিশি হেনস্থার সম্মুখীন হতে হয়েছে। পুলিশের অতি সক্রিয়তার বিরুদ্ধে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাকেও চিঠিও লেখা হয়েছিল, কিন্তু কোনো জবাব আসেনি। তারপরেই মামলা দায়েরের অনুমতি দেয় হাইকোর্ট।